ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা এদিকটা এই অংশে এসে কিন্তু মোটামুটি সবার সাথে আমাদের দেখা হয়ে গেছে যারা এই সিনেমায় প্রধান বিভিন্ন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বা আমাদের সামনে আসতে যাচ্ছেন। এবং দেখেন যে যে কথাটা আমি আগেই বললাম যে চরিত্রগুলো আসলে পরবর্তী সময়ে কি আচরণ করবে, কেন করছে, তারা আসলে এই বৈশিষ্ট্যেরই অধিকারী, সেইটা আমরা সিনেমার একদম প্রথম দিকেই স্পষ্ট করে ফেলবো, জানিয়ে দিব দর্শককে। যে কারণে আমরা দেখছি যে নিতার বাবা এবং মা এক ধরনের কলহমুখর পরিবেশের ভেতর আছেন, তাদের ভেতর একটা দ্বন্দ্ব চলছে এবং দ্বন্দ্বের ভেতরে নিতাও আছে, নিতাকে নিয়ে কথা বলছেন, এটা আমরা বুঝতে পারি। তো নিতার মা যে নিতার একটু বিপক্ষে বলছেন এবং নিতার বাবা যে নিতার একটু পক্ষে বলছেন, এটাও বোঝা যাচ্ছে। অর্থাৎ আমরা এটা কিন্তু জেনে গেলাম যে সিনেমায় এই জিনিসটা আসবে। নিতা যে আমাদের প্রধান চরিত্র, কে তার পক্ষে থাকছে, কে তার বিপক্ষে থাকছে, কে তার প্রতি কি মনোভাব পোষণ করছে, কোন চরিত্র, সেটা কিন্তু আমাদের একদম সিনেমার এই প্রথম 5 মিনিটের ভেতর বোঝা হয়ে যাচ্ছে। দেখো কান্দু, চটিটা তো ছিঁড়ে গিয়েছে খুবই। দেখো কান্দু। নিতাকে আমরা বাড়িতে ঢুকতে দেখছি, তার প্রতি তার বাবার সহমর্মিতা, আবার একই সাথে নিতা যে তার পরিবারের প্রতি অনেক বেশি সহমর্মী, তার নিজের প্রতি খুব বেশি খেয়াল সে রাখে না, এটাও আমরা তার ছোট ছোট কথায় বুঝে যাই। যে তার বাবা তাকে বলছে চটিটা ছিঁড়ে গেছে, কিন্তু নিতা বলছে আচ্ছা ঠিক আছে, মানে ব্যাপারটা নিয়ে অত বেশি সে পাত্তা দেওয়ার ব্যাপার নাই, সে হবে, এরকম একটা তার অবস্থান। একটা চরিত্রকে এই অংশের ভেতরে আমরা দেখি না, কিন্তু আমরা তার আভাস পাই, সে হচ্ছে সনদ। যখন নিতার ছোট বোন সনদের চিঠিটি তার হাতে দেয়, আমরা এখানে কোথাও জানতে পারছি না যে এটা সনদেরই চিঠি, কিন্তু যেই নিতাকে এতক্ষণ আমরা দেখলাম যে একদম কঠোর একটা চেহারা, আমরা বুঝতে পারছি যে দারিদ্র্যের সাথে সে লড়াই করছে, তার বাবার বক্তব্যের ভেতর দিয়ে আমরা বুঝতে পারছি যে নিতা অত্যন্ত সংগ্রাম করছে, MA ক্লাস করছে, তারপর আবার টিউশনি করছে, পরিবারের জন্য উপার্জন করছে, পরিবারকে সহযোগিতা করার চেষ্টা করছে। কিন্তু এই চিঠিটা যখন গীতা নিতার হাতে দিচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা নিতার একদম অন্যরকম একটা চেহারা দেখি। অর্থাৎ সব কিছুর পরও নিতা যে একজন নারী, তার ভেতরের যে নারী সত্তা, যে স্বপ্ন দেখে, যার ভেতর প্রেম আছে, স্বপ্ন আছে, অন্য কোনো আশা আছে, সেটার একটা ছবি, একটা ছায়া আমরা হঠাৎ দেখতে পাই। এই জন্য একদম অন্যরকম একটা নিতা। এবং এখানে এসে কিন্তু নিতা সম্পূর্ণ হয়। গীতা এবং নিতার যে ছোট ভাই, এই দুইজনের আমরা অল্প করে আভাস পেয়ে যাই এখানে, যে এই দুইজনের দায়িত্ববোধ বা চঞ্চলতা, এগুলো সম্পর্কে ছোট ছোট কিছু উপাদান হাজির করা হয়েছে, যে আমরা মোটামুটি চরিত্রটা বুঝতে পারি যে গীতা একটু চঞ্চল, তার দায়িত্ববোধটা হয়তো একদম নিতার মতো নয়, তার যে ছোট ভাই সেও ওই রকম, যে তার দায়িত্ব নেয়ার প্রবণতা খুব উঁচু দরের নয়, সেটা কিন্তু নিতার মায়ের একটুখানি কথা, নিতার ভাইয়ের একটু আচরণ, গীতার একটু আচরণ, এগুলোর ভেতর দিয়ে এই সময়ের ভেতরেই পরিচালক আমাদের সামনে নিয়ে চলে এসেছেন। মেঘে ঢাকা তারা নিয়ে আমরা আরো একাধিক পর্বে বিস্তারিত কথা বলবো, বিশদ আলোচনা করব, কিন্তু এই পর্বে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো কোনো সিনেমা যেটা চিন্তাপ্রসূত সিনেমা হবে, ভালো সিনেমা হবে,
সেখানে কিন্তু পরিচালককে এই দায় মেটাতেই হবে যে একদম সিনেমার শুরুতেই চরিত্রগুলো কি বৈশিষ্ট্য ধারণ করে, কার সাথে কি সম্পর্ক, কোনো বিশেষ পটভূমিতে আমরা গল্পটা বলছি কিনা, অর্থনৈতিক অবস্থা কি, এটা কোনো বিশেষ রাজনৈতিক সময়কে ধারণ করছে কিনা, বিশেষ কোনো ঐতিহাসিক সময়কে ধারণ করছে কিনা, এই সমস্ত কিছুকে স্পষ্ট করা। সেই স্পষ্ট করাটা সংলাপের ভেতর দিয়ে হতে পারে, তাদের দেখানো দৃশ্যের ভেতর দিয়ে হতে পারে, এবং যা কিছু এখানে উপাদান ব্যবহার করা হচ্ছে সেই সমস্ত কিছুর সমন্বয়ে তথ্যগুলো যতটা দ্রুত সম্ভব দর্শককে দিয়ে দেওয়ার চেষ্টা করাটাই হলো পরিচালকের দায়িত্ব। সেই কাজটা ঋত্বিক ঘটক খুব নিখুঁতভাবে করেছেন, চমৎকারভাবে করেছেন। মেঘে ঢাকা তারা একবার দেখার সিনেমা নয়, বারবার দেখার সিনেমা, খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সিনেমা। যারা ভালো সিনেমা দেখতে চান, পছন্দ করেন এবং যারা সিনেমা তৈরি করতে চান তারা তো অবশ্যই। এই পর্যায়ে আমি আজকের পর্বটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। মেঘে ঢাকা তারার আরো বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করতে শীঘ্রই আমরা আসবো।